একজন মুসলমানের ইসলামকে পরিপূর্ণ করা, পারফেক্ট করার ভিতরে এইটা একটা কোয়ালিটি, যে যা কিছু তার কনসার্ন না সে সেটার থেকে দূরে থাকে। বাংলা ভাষায় প্রাইভেসির কোনো প্রতিশব্দ নাই, আসলেও নাই। আপনি খুঁজে দেখেন, আপনি দুই তিন শব্দে জোড়াতালি দিয়ে করবেন আর কি, একটা চেষ্টা করবেন ব্যক্তিগত এটা মানে কিছু একটা বলবেন, কিন্তু একটা শব্দ নাই আর কি, কোনো প্রতিশব্দ নাই প্রাইভেসি। বিকজ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা আহ, এই বইয়ের অর্থাৎ 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, এই বইয়ের আমরা আহ 30তম 30তম অধ্যায় আছে এখন। আপনাদেরকে বলছি যে আহ, মোট 40টা হাদিস, মানে 40টা চ্যাপ্টার আছে, 40টা গুনাহ বা 40টা খারাপ অভ্যাস বা 40টা বিষাক্ত আচরণ, অভ্যাস, সামাজিক প্রথা, এরকম সেন্সটা আসে পয়জনাস হ্যাবিট যখন বলেন। তো সেটা অনুযায়ী সাজিয়েছেন, এটা হচ্ছে 30তম চ্যাপ্টার। এই লেখকের নাম আমরা আগে বলছি যে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। উনি কেনিয়ান অরিজিনের, কনভার্টেড মুসলিম। আর এই বইটা হচ্ছে 2013 সালের এডিশন, এই বইটা আইআইপিএইচ এর বই। তো প্রত্যেক চ্যাপ্টারে শুরুতে একটা, সাধারণত কখনো দুইটা কোর হাদিস থাকে। এই এই চ্যাপ্টারের হাদিস, এই চ্যাপ্টারের নাম হচ্ছে পিপিং অ্যান্ড প্রাইং। দুইটার ভিতরে একটু তফাৎ আছে। পিক পিম বললে কোনো কিছুর ভিতর দিয়ে ফুচি মারা বলে না বাংলাদেশি কথায়, উকি মারা, সেটা মানে জানলার পর্দা দিয়ে অথবা মানে এটা বোঝায়। আর প্রাইং হচ্ছে যে চোখ খুঁজতে থাকে, মানে মানে কি বলবো, মানে নিষিদ্ধ জিনিস খুঁজতে থাকে, বা যে জিনিসটা তার দেখার না সেটা দেখার চেষ্টা করতে থাকে। সেটা যে ফুচি মারা হবে তা না, দেন ওয়ালের উপরে একটু উঠলো, বা আরো কোনো ভাবে, মানে যেটা তার তাকানোর কথা না সেটা সে তাকাইলো, যে স্পেসটা তার দেখার কথা না সেটা সে দেখলো আর কি। একটু তফাৎ আছে। পিপিং বলতে পার্টিকুলারলি ধরেন কোনো একটা ফুটা দিয়ে কোনো একটা জানলা পর্দা সরায়, পিপিং টম একটা কথা আছে ইংরেজিতে, শুনছেন কথাটা? পিপিং টম শুনছেন? এটা একটা ফ্রেজ, এটার পিছনে একটা স্টোরি আছে। এটার পিছনে একটা স্টোরি হচ্ছে, এই সিরিজটাতে, ওই শহরটাতে আমি গেছি, মিডল্যান্ড, ইংল্যান্ডের মিডল্যান্ডে একটা শহর আছে কভেন্ট্রি। ওটা কার কার ফ্যাক্টরি অফ ইউকে বলা হয়, মানে গাড়ির ছিল এখানে। এখন একটা একটা আছে এখানে, আপনার কি বলে, জাদুঘর আছে যেখানে ভিনটেজ কার, মানে 100 বছর 150 বছর পুরানো কার বছরে একদিন সবকটা চলবে রাস্তার উপর, প্যারেড করবে আর কি। যাই হোক, এটা এটা না, পিপিং টম কথাটা কোত্থেকে আসছে সেটা বলতেছি। যে ওইখানের ছিল আর্ল অফ মার্সি বোধহয় ওনার নাম। মানে ওদের একটা উপাধি থাকে না কিছু, ডিউক অফ এটা এটা ওটা, যাই হোক। তো আহ, যে ভদ্রলোক ছিল এখানকার শাসক, তো তাকে তার ওয়াইফ গোদাই, লেডি গোদাইবা তার নাম, এই নামটা হয়তো শুনছেন। এই নামে চকলেট ফকলেটও আছে, মানে ওই। তো উনি এসা ওই প্রজাদের বোধহয় করতে বলছিল, ওই কর মওকুফ করা বা কিছু একটা করছিল। তো তখন উনি একটা চ্যালেঞ্জ বলছিল যে তুমি তোমার প্রজারা যদি তোমার এত লয়াল হয়, তো তুমি তোমার দেখাই দাও যে তুমি একদিন আহ, মানে বিবস্ত্র অবস্থায় ঘোড়ায় করে পুরাটা শহর ঘুরে আসবা, কিন্তু কেউ তাকাবে না, তাইলে বুঝবো যে তারা মানে গল্পটা এরকম, আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু। তো তখন একজন লোক, মানে এই উকি মারছিল পর্দা ছড়াইয়া বা কিছু, তার নাম টম ছিল। ওইখান থেকে পিপিং টম কথাটা আসছে, একটা হিস্ট্রি আছে এই কথাটা। এবং ওই শহরে গেলে আপনি ওই নানা রকম সুবিনের পাবেন। একটা হলো যে ওই ঘড়ি পাবেন, ঘড়িতে ওই একটা আওয়ারে অ্যালার্ম দিছেন আপনি, তখন দেখবেন জানলা দিয়ে এরকম করে দেখতেছে একজন, মানে পিপিং টম দেখতেছে। এই তাদের সংস্কৃতি এটা, তারা ওর মূর্তি টূর্তি আছে আবার ওইখানে। ওই ঘোড়ার পিঠে একটা বিবস্ত্র মহিলা, তার মূর্তি আছে, যে স্টোরিটা এভাবে যায় আর কি। ওইখান থেকে পিপিং টম কথাটা আসছে। এটা কিন্তু ইংরেজি ভাষায় জাস্ট যারা এই উকি মারে, ফুচি মারে বা লুকায় দেখে, তাদের নামই হচ্ছে পিপিং টম। এটা ইংরেজি ভাষায় প্রচলিত সাহিত্য। আচ্ছা, যাই হোক, আসেন পিপিং এবং প্রাইং। প্রথম হাদিসটা হচ্ছে সাহাল বিন সাদ আল আনসারি, তার বর্ণনায় রাদিয়াল্লাহু আনহু, that a man peeped through a crack in the door of Allah's messenger.
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার ক্র্যাক থাকে না অনেক সময়, ওয়ালাইকুম সালাম, ক্র্যাক থাকে, সেই ক্র্যাকের ভিতর দিয়ে একটা মানুষ তাকায় দেখছে ভিতরে কি আছে। অভ্যাসগুলো আছে মানুষের, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলো আছে, এবং গ্রামে তো খুব বেশি আছে। গ্রামের বেড়ার ঘর হয় অথবা টিনের ঘর হয়, ওগুলোতে ফুটাও থাকে বা দেখার উপায়ও থাকে, মানুষ দেখে শোনে কি হচ্ছে কথা। স্পাইং, যেটা স্পাইংটা এটার সাথে সাথেই আসবে, কিন্তু এখানে শুধুমাত্র স্পাইংটা আসে নাই, শুধু পিপিং অ্যান্ড প্রাইং আসছে। সো একজন মানুষ ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার ক্র্যাকের ভিতর দিয়ে তাকায় দেখার চেষ্টা করছে। আল্লাহ's মেসেঞ্জার হ্যাড এ কম উইথ উইচ হি ওয়াজ কম্বিং হিজ হেয়ার, উনি চিরুনি দিয়ে তার চুল আঁচড়াইতেছিলেন ওই সময়। আল্লাহ রসুল তখন ওই লোকটাকে বললেন, উনি টের পান নাই তখন, পরে বুঝছেন যে সে তাকাইছে ওই দিক দিয়ে। ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ ওয়ার লুকিং এট মি, আমি যদি জানতাম তুমি আমার দিকে তাকায় আসো, আই উড হ্যাভ পোকড ইউ ইন দ্য আইজ উইথ ইট। চিরুনিটা দেখায় বললেন যে এটা দিয়ে তোমার চোখে আমি পোক করা মানে চোখ ফুটা করে দেওয়া বা ঘুটে দেওয়া, বলেন একটা কথা, চোখ বাইর করে নিয়ে আসা, ওইরকম সেন্সটা। আল্লাহ হ্যাজ এনজয়েন্ড সিকিং পারমিশন বিকজ অফ লুকিং সো দ্যাট ওয়ান মে নট লুক অ্যাট আনলফুল থিংস। কথাটা হচ্ছে যে ঘরের ব্যাপারে, প্রাইভেসির ব্যাপারে আল্লাহ আল্লাহ পারমিশনকে করছেন, ম্যান্ডেটরি করছেন, পারমিশন চাওয়া, সালাম করা বা ঘরে ঢুকতে চাওয়া বা ইত্যাদি। তো সেটা বলছেন যেন আনলফুল জিনিসে মানুষ না তাকায়, এটা ব্র্যাকেটের ভিতরে পরের কথাটুকু, জাস্ট আনলফুল জিনিসের, যেটা বুখারী মুসলিমের হাদিস, এটা দুইটাতেই আছে। আরেকটা হাদিস আছে এখানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মুসলিমের হাদিস এটা। উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইফ সামওয়ান পিপস ইনটু দ্য হাউস অফ পিপল উইদাউট দেয়ার কনসেন্ট, যদি দেখার চেষ্টা করে বা উকি দেয় বা ফুচি মারে, যেটা আমরা বলি প্রচলিত ঢাকার ভাষা, এটা শুদ্ধ ভাষা না ফুচি মারা, এটা ঢাকাইয়া ভাষা। যদি মানুষ করে উইদাউট দেয়ার কনসেন্ট, কনসেন্ট নাই মানে তারা চায় নাই বা তারা বলে নাই ঘরে আসতে বা তাকাইতে বা দেখতে, তখন যদি করে, ইট ইজ পারমিসিবল ফর দ্যাম টু পোক হিজ আউ, মানে টু ফর দ্যাম, মানে যাদের ঘরে দেখবে সে বা তাকায় দেখবে, উকি দিবে, লুকায় দেখবে, ইট ইজ পারমিসিবল ফর দ্যাম টু পোক হিজ আইজ আউট, তার চোখ বের করে নিয়ে আসতে পারে। পোক আউট মানে যে বাংলাদেশি গ্যারেমা ভাষায় বলে ঘুটে দেওয়া চোখ, মানে চোখ উঠায় নিয়েছে, উপড়ায় ফেলা আর কি, সেটা পারমিসিবল। তার মানে আল্লাহ রসুল রহমতুল্লাহ আলমিন এটা বলতেছেন, মানে কত গর্হিত এই অপরাধটা। বাংলাদেশে বিশেষ করে প্রাইভেসি বললাম, এটা শফিক রহমান এর লেখায় দেখছিলাম প্রথম, যায় যায় দিন যখন করতো এখানে, যে বাংলা ভাষায় প্রাইভেসির কোনো প্রতিশব্দ নাই, আসলেও নাই। আপনি খুঁজে দেখেন, প্রাইভেসি বার করেন তো একটা দেখি, বাংলা প্রতিশব্দ কিছু নাই। আপনি দুই তিন শব্দে জোড়াতালি দিয়ে করবেন আর কি, একটা চেষ্টা করবেন ব্যক্তিগত, এটা মানে কিছু একটা বলবেন, কিন্তু একটা শব্দ নাই আর কি, কোনো প্রতিশব্দ নাই প্রাইভেসি, বিকজ প্রাইভেসির সেন্সটাই আমাদের নাই। আমাদের দেশে, বাংলাদেশে প্রাইভেসির সেন্সটাই নাই। আমি যে গ্রামাঞ্চলে আরো খারাপ অবস্থা। গ্রামাঞ্চলে কি করে, গলাটা খাকারি দেয়, তাই না? সালাম করে না কিন্তু, দরজার সামনে গিয়ে এটা বলবে আর কি। কেউ শুনলে শুনলো, না শুনলে তো ঢুকেই পড়তেছে। আমরা যখন প্রথম সিলেটে শিফট করলাম, আমার আব্বা, আমি না মানে আমার আব্বা যখন শিফট করলেন 1983 সালে, বাড়িতে ঘর বানালেন, চারিদিকে গ্রিল আছে, খুবই মাইন্ড করছে গ্রামের লোকজন, যেহেতু পুরো একটা খাঁচা বানায় ফেলছে, মানে ঢোকা যায় না কোনো দিক দিয়ে, বুঝছেন? খুব মাইন্ড করছে, মানে এত প্রোটেকশনের কি আছে, এত প্রোটেক্টিভ কি আছে, মানে পর্দার কনসেপ্টটাই নাই আর কি। এখন একটা গ্রিল যে বাসায় আছে, সেখানে তো আপনার নক করতে হবে বা আপনাকে করতে হবে, ওই বেল দিতে হবে, আপনি ঢুকতে পারতেছেন না। খুবই মাইন্ড করছে গ্রামবাসী যে এটা তো একটা মানে খাঁচা বানায় ফেলছে, একটা জেলখানা মার্কা বানায় ফেলছে। তো পরে আস্তে আস্তে অন্যরাও বুঝছে বা অন্যদেরও হয়েছে এখন এই সেন্সটা বা তো এই ব্যাপারটা আমাদের রক্তে নাই আর কি, বাংলাদেশিদের রক্তে নাই বা আমাদের এই অঞ্চলের নাই। ফর এক্সাম্পল, এটা হিন্দুদের থেকে আসছে বেসিক্যালি। ওরা তো নদীতে গিয়ে মেয়েরা গোসল করে না, সারা দুনিয়া দেখে। তো বাংলাদেশের পুকুরওয়ালা বাড়ি যেগুলো আছে, ওগুলো দেখবেন অ্যাভারেজ বাড়িতে দেখবেন তাই ব্যাপারটা। দুই একটা বাড়ি দেখবেন যে আমাদের ঘাটটাকে আলাদা করে দিয়ে ওয়াল দেওয়াও আছে, পাকা ওয়ালও আমি দেখছি, পাকা ওয়াল উঠানো, একদম মেয়েরা গোসল করবে দেখে, বাইরে থেকে কেউ কিছু দেখবে না, সেরকম আর কি। তো এটা জাতীয় অভ্যাস, অভ্যাস সংস্কৃতির ব্যাপার। আনটিল ভেরি রিসেন্টলি, মানে গ্রামের, আমাদের টিপিক্যাল গ্রামের পর্দাপুশীদের কোনো মা বাপ নাই তো। আপনি দেখবেন খেতে কাজ করতেছে, যেমন দিনাজপুর, রংপুর, এগুলো গেলে দেখবেন খেতে কাজ করতেছে, আর এখানে দেখবেন পানি তুলতেছে, ঘাট থেকে পানি নিয়ে আসতেছে, এগুলো কোনো নাই। সেই জন্য আমাদের প্রাইভেসির ওই সেন্সটা নাই হয়তো।
ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আরব দেশে কিন্তু এটা খুব সাংঘাতিক, বিশেষ করে যারা বেদুইন। আপনি আপনার জীবনটা হারাইতে চাইলে খালি বেদুইন পল্লীতে গিয়ে একবার তাদের মেয়েদের দিকে তাকায় দেখেন আর কি। মানে কতগুলো জায়গা আছে, আফগানিস্তান যেমন, আফগানিস্তানের জীবন হারানো খুব ইজি, তাদের মেয়েদের দিকে শুধু একটু করে দেখেন। ওই আপনার সেকেন্ড টাইম যখন ব্রিটিশরা দখল করে আফগানিস্তান, তখন যে তাদের পতন হইলো, এটা কেন হইলো? ওইখানে একটা কথা রটে গেছে যে কাবুলে কোন সম্ভ্রান্ত মহিলার দিকে ইঙ্গিত করে কোনো ব্রিটিশ অফিসার কিছু বলছে বা কিছু করছে, মানে ইশারা ইঙ্গিত করছে আর কি। এইটাই আস্তে আস্তে ডালপালা গজাতে গজাতে এমন হইলো যে আফগানরা অস্ত্র ধরলো, এবং 15,000 বা 17,000, আমি হাজারে বলতেছি, 15,000 বা 17,000 প্রাণ নিয়ে পালাইছিল আর কি ওইখান থেকে ব্রিটিশরা। মানে একজন ডাক্তার শুধু মেড ইট টু জালালাবাদ, আর বাকি সব রাস্তায় মেরে ফেলছে। মানে এটা কিন্তু ইতিহাস। আপনারা ওই ররি স্টুয়ার্ট, এই কনজারভেটিভ গভর্নমেন্টের ছিল, উপমন্ত্রী ছিল, তার একটা ডকুমেন্টারি আছে আফগানিস্তান নিয়ে, দেখেন। খুব খুব ইন্টারেস্টিং, অনেক অনেক ঘটনা নিয়ে আসছে সে ওখানে। তো এই ঘটনারও নিয়ে আসছে যে একজন ডাক্তার শুধু এটা রিপোর্ট করার জন্য ছিল যে রাস্তায় কি করছে আর কেমনে মারছে আর কতজন, বাকি সবাই রাস্তায় মেরে ফেলছে। কিন্তু ঘটনাটা কি ছিল অরিজিনালি, যে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, অথবা একটা মেয়েকে খারাপ কোনো ইঙ্গিতবহ কথা বলছে। মানে তাদের গিরাটা এরকম ছিল। ওয়ারেজ মানে আমাদের দেশে এই সেন্সগুলো অনেক কম। আরব দেশে আছে বা আফগানিস্তানে আছে, খুব স্ট্রং সেন্স অফ আর কি, মানে কি বলবো, অনার যেটাকে বলি আমরা, বা রেসপেক্ট যেটাকে বলি। আসেন, হাদিস দুটা পড়লাম, এখন বাকিটুকু দেখি আমরা। সাম পিপল ডু নট কনসিডার ইজ এ ব্যাড হ্যাবিট টু ইনভেড আদার্স প্রাইভেসি। অনেক মানুষই এটাকে খারাপ কিছু মনে করে না, অন্যজনের প্রাইভেট। ধরুন আপনি রাস্তায় কথা বলতেছেন, দুই ফ্রেন্ড কথা বলতেছেন, একটু একটু উচ্চ স্বরে বলতেছেন একটা কন্টেম্পোরারি বিষয় নিয়ে বা কিছু নেই, দেখবেন আরেকজন যাইতে যেতে এটা মন্তব্য করে দিয়ে গেল। এটা যে তার কোনো ব্যাপার না, এটা তার কোনো কনসার্ন না, এটা তার রাইট নাই এটাতে কথা বলার, এই সেন্সগুলো নাই আর কি। মাঝখানে যে একটা কথা বলে চলে গেল। অথবা দুইজনে একটু উচ্চ গলায় কথা বলছে, ঝগড়াই ধরেন, ঠিক ওই ঝগড়া না, মারপিটের ঝগড়া না, মানে তর্ক। আরেকজন থার্ড এসে আপনার এখানে এক এক পক্ষ নিয়ে একটা কিছু বললে আবার যেমন খুশি, মানে যেমন ইচ্ছা তেমন চলে গেল হাইটা। তো এটা বলতেছেন আর কি, আমাদের দেশটা সেরকম দেশ যেখানে আসলে এটাকে খুব একটা ব্যাড হ্যাবিট মনে করা হয় না। কিন্তু আমাদের ভাইরা এটা করে, এই যে আমার বাসায় অনেক সময় রুবেল যায় বা অন্যরা যায়, মেসেজ কোনো একটা জিনিস নিয়ে যায়, চেক সাইন করাবে, এটা করাবে। ভালো মুসলিম যারা আর কি, তারা দেখবেন দরজার সামনে দাঁড়াবে না, তারা সরে দাঁড়ায়। কেন সরে দাঁড়ায়? কারণ দরজাটা খুললে ভিতর পর্যন্ত দেখা যায়, অনেক সময় দেখা যায়, এই এতটুকুই খুলছেন আপনি, তারপরেও ভিতর দেখা যাচ্ছে। সে সরে দাঁড়াবে যেন তার চোখে কিছু না পড়ে। সে চোখটা উপরের দিকে রাখবে না, সে নিচের দিকে রাখবে। এগুলো হলো আদব আর কি, কে খুলতেছে দরজা বা কি। তো যাই হোক, দে এন্টার পিপলস হাউস উইদাউট নকিং অর রিকোয়েস্টিং পারমিশন। এটা খুব কমন আমাদের দেশে, এর কোনো ব্যাপারই নাই। এবং যেটা আছে সেটা হলো, ওই যে বললাম না, গলা খাকারি দিল, কিন্তু তারপরেও সেটা তাকে আটকায় না, সে তারপর ঢুকে যেতেছে হয়তো। এখন আমরা যারা, আমাদের যারা চেষ্টা করতেছি প্র্যাকটিস করার, তাদের ভিতরে এটা নাই। আমাদের তো আমরা সালামের প্র্যাকটিসটা করি, যে কোনো বাড়ির উঠানে গেলেই সালাম দেই, দুইবার তিনবার, না হলে চলে যাই। এটাই এটাই আমরা এই সুন্নাহটা ফলো করি। ইনফ্যাক্ট সাম গো অ্যাজ ফার অ্যাজ পিপিং ইনটু দ্য কি হোল or through the windows to find out whether the person is in or not. ওই জানলা দিয়ে তাকায় দেখে, উকি মারে যে আছে নাকি কেউ। অনেক বলে না বাসার মধ্যে কেউ নাই, আচ্ছা নাই, ঠিক আছে তুমি চলে যাও। কিন্তু না, তাতেও হয় না, একটু দেখবে আর কি, যে নাই বোধহয় কেউ, মানে বলতেছে আবার নাই বোধহয় কেউ, বলে আবার ভিতরে দেখতেছে। আর কি হোলটা একটু একটু বেশি হয়ে গেল, তারপরেও হয়তো হইতে পারে, এটা নিশ্চয়ই উনি বলতেছেন যখন হয়তো কেউ করে। কি হোল না করলে যে বেড়ার বেড়ার ফুটায় চোখ দিয়ে, একই কথা, কি হোলের মতোই জিনিস সেটা। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে এই হাদিস যেটা নিয়ে আমরা কথা বলতেছি, সেখানে আমরা দেখলাম যে আল্লাহ রসুল বলতেছে যে আমি যদি জানতাম যে তুমি এখানে দেখতেছো, তাহলে তোমার চোখটা আমি করে দিতাম, ফুটা করে দিতাম। এই যে কথাটা বললেন, তাতে বোঝা যায় যে কত গর্হিত ব্যাপার। প্রাইভেসি ইজ হাইলি রিগার্ডেড ইন ইসলাম অ্যাজ ওয়েল এজ ইন মোস্ট হিউম্যান মেড সিস্টেম। হিউম্যান মেড সিস্টেমেও প্রাইভেসিটা খুবই করে, তারাও ভ্যালু করে। যদিও তাদের ডেফিনেশনটা হয়তো এক ধরনের, আমাদের যেমন ইউকেতে আমি দেখছি, আমি যতদিন ছিলাম, আমি তো ছোট জায়গায় ছিলাম, বড় জায়গাতেও হয়তো তাই, বড় জায়গার মানে ইসে থাকে নাই আমি, মানে আহ, লন্ডন টন্ডন তো খুব ক্রাউডেড, ওইখানেও আমি তাই দেখছি, মানে অন্যথা দেখছি বলে আমার মনে পড়ে না, যে ওদের পর্দাগুলো ওরা কি, ওরা ওরা কিন্তু আমাদের মতো মানে ডার্ক পর্দা টর্দা দেয় না। ওদের দুইটা পর্দা থাকে, একটা থাকে ওই ট্রান্সপারেন্ট নেট মার্কা মেটেরিয়ালের, ওইটাই ম্যাক্সিমাম সময় থাকে। এবং তাদের কোনো রিস্ক নাই যে কেউ তাকায় দেখবে, এইভাবেই অ্যারেঞ্জ বাসাগুলা বা এইগুলা। এবং তারা এটা চিন্তাও করতে পারে না যে কেউ দেখবে ওই দিক দিয়ে তাকায়। কিন্তু হয়তো দেখে বা দেখে না, সেটা অন্য জিনিস, এটা তাদের রেসপন্সিবিলিটি। কারণ আপনি যদি পর্দা ছাড়া এভাবে খুলে রাখেন বা
ট্রান্সপারেন্ট রাখেন, আপনার উপরে রেসপন্সিবল, আপনার দায়িত্ব থাকে যে আপনি তো এটা খুলে রাখছেন এইভাবে, আপনি তো রিয়েল সেন্সে পর্দা দেন নাই। বাট এটা হচ্ছে আর কি, মানে কি বলবো, ভদ্রতা বা অভিজাত্য বলতে পারেন আপনি, যে ব্ল্যাঙ্ক পর্দা না দিয়ে একটু ওই মার্কা পর্দা দিবে। বাসাগুলোও সেই রকম, তাদের বাসায় গ্রিল থাকে না, তাদের বাসাগুলোয় কোনো গ্রিল থাকে না, মানে জানলাগুলা এমনি কাজ কিন্তু ব্ল্যাঙ্ক আর কি, মানে কোনো গ্রিলের ব্যাপার নাই। তো এগুলা মানে কত সেফ একটা জায়গা বা তার উপর ডিপেন্ড করে। আমাদের দেশে তো এগুলো হওয়ার স্কোপ নাই কোনো। তো গেল, বলতেছেন যে সিস্টেম অফ গভর্নমেন্ট অন্য অন্য হিউম্যান, মানে মানে ধরেন ইউকে বা ইউএসএ, এরা তো আর ইসলাম না, এরা তারপরেও তাদের ওই সব জিনিসগুলো আছে। আমেরিকায় তো আপনার এই যে ওই ল্যান্ডেড প্রপার্টি যখন হয়, তাদের যারা সাভারবে যারা থাকে, আমেরিকা অনেক জায়গা তো ওদের দেশে সাভারবে যারা থাকে তারা অনেক বড় জায়গা নিয়ে থাকে, ওয়াল টল দেয় না। বা দিলে ওয়াল তো নাই, মানে তার কাটা কখনো কেউ দেয়ও না, মানে ফেন্সিং খুব খুব রেয়ার দেখবেন আপনি। অনেক বড় প্রপার্টি, কিন্তু ওই ওই গেটের কাছে একটা দিয়ে রাখছে, প্রাইভেট প্রপার্টি, ট্রেস পাসিং যেটাকে বলে, ইজ নট অ্যালাউড, এরকম একটা কথা দিয়ে রাখছে। এরপরে আপনি যদি ঢুকেন, আপনি গুলি করে মারে ফেললেও কিছু বলার নাই আর কি। আমেরিকান ল সেরকম ভাবে করা, যে ওই জায়গা দিয়ে আপনি হাঁটবেন না, ভিতরে যাবেন না। ট্রেস পাসিং বলতে ভিতরে যাওয়া আর কি। তার মানে কি, এটা প্রাইভেসি সেন্স থেকে আসছে, সেই সেই জিনিসটা তারা করে আর কি, বাই বাই ল তারা প্রোটেক্ট করে। তো এরপরে বলতেছেন, ইট ইজ পার্ট অফ হিউম্যান নেচার টু রিগার্ড সার্টেন থিংস পার্সোনাল অ্যান্ড কনফিডেন্সিয়াল। যার মতো করে যে সভ্যতায় যেরকম, কিন্তু কিছু কিছু জিনিসকে তারা পার্সোনাল এবং কনফিডেন্সিয়াল বলে মনে করে। যেটা বললাম, এই যে আমেরিকান সে প্রপার্টিতে আপনি ট্রেস পাস করছেন, এটা বড় একটা ক্রাইম। ঘরে ঢুকে ফেলছেন, আমি ঘরে ঢুকে পড়ছেন, বা কেউ ঘরে ঢুকে ঢুকে পড়ছে, তখন কিন্তু একটা অন্যরকম কেস হয়ে গেল। আমি এই 2000 2000 না, 1991 সালে আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে আমেরিকা গেলাম, ছোট্ট একটা শহরে, ক্যালিফোর্নিয়ার স্টোকটন। তো আমরা একটা, তখন ওই সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে আর কি। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে তখন। তো যে লোকটা করতেছিল, আমাদেরকে নিয়ে যেতেছিল ট্যাক্সিতে, সে হলো স্কুলের টিচার, অবসর সময়ে ট্যাক্সি চালাইতেছে। সে তো আমাদের জিজ্ঞেস করতেছিল পরিচয়, এটা সেটা। তো রাশিয়ার কথাটা সেই পারছে, পাইরে বলতেছে যে সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেল এখন। তখন তারপরে বলতেছে সে যে আমাদের আবার উল্টা টু মাচ অফ ডেমোক্রেসি, সে বলতেছে যে তুমি সারপ্রাইজ হয়েও না যদি আজ থেকে 10-15 বছর পরে আমেরিকানরা রাশিয়ানদের মতো, মানে সোভিয়েত ইউনিয়নের মতো হইতে চায়, যে সবকিছু খুব টাইট লয়ের ভিতরে, খুব ইসের ভিতরে থাকবে। এই বলতে বলতে সে বলতেছিল যে এখন যদি তোমার ঘরের ভিতরে কেউ ঢোকে, মানে যেটা ব্রেক ইন বলে তারা, বা ঢুকে গেছে কেউ, কোনো মাগার বা কোনো থিফ বা কোনো কিছু একটা, মানে আনওয়ান্টেড এলিমেন্ট, তোমার সবচেয়ে সেফই হলো তারা গুলি করে মেরে ফেলা। সে বলতেছে তুমি যদি না মারো, তার একটা দৌড়ান দিলা, আর সে গিয়ে একটা হোঁচট খেয়ে পড়ে তার ইনজোর্ড হলো, সে তোমার কাছে কেস করতে পারে যে বাসায় এইরকমই কেন রাখছে, যে আমি মানে হোঁচট খেয়ে পড়ে ব্যথা পাইলাম আর কি। আবার মানে সে তার রাইট করবে, ক্লেম করবে। আবার এটাও কইতে পারে যে তার লয়ার টয়ারে তারা কোনোভাবে একটু মানে মানসিকভাবে ইমব্যালেন্স দেখাই দিলে তো তুমি আরো বড় ট্রাবলে আস। যেটা মানসিকভাবে ইমব্যালেন্স লোক, তারা তুমি চেজ করে তারা মেরে ফেলছো বা একটা কিছু করছো, বেস্ট হলো তুমি তারা গুলি করে মেরে ফেলো। মাইরা পুলিশরা ডাকো যে আমার ভিতরে, বাসার ভিতরে ঢুকছিল, আমি সেফ ফিল করি না, গুলি করে মেরে ফেলছি। কথা ঠিক কিন্তু, কথা ঠিক। এবং মানে একটা একটা মুভিতে আমি দেখছিলাম আমার জাহিলি যুগে, স্লিপিং উইথ দ্য এনিমি, আপনারা দেখছেন কিনা একটু আমি জানি না, জুলিয়া রবার্টসের ছবি। ওইখানে কিন্তু সেম জিনিস দেখাইছে। তার এক্স হাজব্যান্ড মানে সেই হাজব্যান্ডের পালায় বেড়াইতেছে, পালায় বেড়াইতেছে, মানে সে ওই হাজব্যান্ডের কাছে প্রতীয়মান করছে যে সে মরে গেছে, আর কোনোভাবে মুক্তি মুক্তি ছিল না তার। লোকটা মানে খুব গুন্ডা মার্কা আর কি। তো একদিন সে বাসায় ঢুকে টের পাইছে যে ওই লোকটা ঘরের ভিতরে আসছে, মানে কেমনে কেমনে খুঁজে 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 তার ঘরের ভিতরে আসছে। তখন সে প্রথমেই তার পিস্তলটা বাইর করছে, বাইর করে তারপর লোকটা ডাকছে, ফোনে হাত রাখছে এক হাতে। লোকটা আসছে, গুলি করে মারলো, তারপর ফোনটা উঠায় বললো যে আমার বাসার ভিতরে একটা লোক ঢুকছিল, আমি তাকে গুলি করে মারে ফেলছি, পুলিশ আসবে। মানে এইটাই আমেরিকান নর্ম আর কি। যাই হোক, প্রাইভেসির গল্প চলে আসলো অনেক দূর। প্রাইভেসির এক একখানে এক একটা মানে এক একটা স্ট্যান্ডার্ড বা এক একটা ধরা হয়। আমাদের দেশে এর কোনোটাই খুব একটা না, তবে আজকাল একটু চেঞ্জ হয়েছে কিছুটা, মানে মুসলিম ইসেদের চেঞ্জ হয়েছেই, ইসলামী সার্কেলে বা অন্যদের ভিতরে কিছুটা চেঞ্জ হয়েছে, বাট আগে একদমই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইসড হিজ ফলোয়ার্স টু স্টে আউট অফ আদার পিপলস বিজনেস, যেটা আপনার কনসার্ন না।
বিজনেস বলতে এখানে বোঝাচ্ছে শুধুই না, যা আপনার কনসার্ন না, এই যে বললাম যাইতে যেতে রাস্তা দিয়ে যাইতেছে দুজনে কথা বলতেছেন, থার্ড আরেকজন একটা ফোরন কেটে চলে গেল, এটা আপনার কনসার্ন ছিল না, মানে যে ফোরন কাটছে তার কনসার্ন না। তো এইগুলোর থেকে দূরে থাকতে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। Uh, he did so by describing the practice of minding the own business as being of the qualities which complete a Muslim's Islam, মানে একজন মুসলমানের ইসলামকে পরিপূর্ণ করা, পারফেক্ট করার ভিতরে এইটা একটা কোয়ালিটি, যে যা কিছু তার কনসার্ন না সে সেটার থেকে দূরে থাকে। ইভেন কথা বলা, যে কথা বলাটা বলা এবং না বলা সমান, এটা ভালো কথা বলতেছেন, আপনাকে আমি বলতেছি ভাই বৈশা পানি খান, দাঁড়ায় খায়েন না, আপনি এমন একটা চরিত্রের যে 10 দিন বলার পরে আপনার ভিতরে কোনো চেঞ্জ নাই, তাই বলা না বলা সমান, এখানে চুপ করে থাকাটাই বেটার। কারণ আপনাকে আমি হয়তো আরেক স্টেপ দূরে সরাই দিতেছি ফ্রম লিসেনিং টু অ্যাডভাইস, তাই না? আপনি তো এমন অ্যারোগান্ট হইলেন যে আপনি কইলেন যে আমি আর কিছু শুনবই না কোনোদিন। যে জন্য তবলিগ আলারা কিন্তু ওই বলে না, মানে নামাজ পড়তে আসেন বলেন না, বলে নামাজে যাই ভাই, মানে আনসারটা যেন না হয়, মানে আনসারটা যেন নো না হয় আর কি। আপনাকে আমি বললাম যে শহীদ চলেন নামাজে চলেন, আপনি বলেন না, অ্যারোগেন্স চলে আসলো না একটা, বা একটা বিমুখ হয়ে যাওয়া, একটা একটা অ্যাডভাইস থেকে আপনি মুখ ফিরা নিচ্ছেন, এই স্কোপটা যেন না থাকে। এই জন্য তবলিগ আলারা দেখবেন কোনোদিন বলবে না যে নামাজে চলেন, এটা বলবে না, বলেন নামাজে যাই ভাই। দেখেন, খেয়াল করেন, ওরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজে কথা বলে, বসি ভাই বসি, মানে আপনারা বসতে বলবে না, বসি। আমাদের আমাদের মসজিদের হুজুরেরও কিছু ওরিয়েন্টেশন আছে, উনিও আমাদের গ্রিন কর্নার মসজিদে উনিও কিন্তু এভাবে বলে, এই ফাঁক বন্ধ করে দাঁড়াই বা এটা করি, মানে ওই থার্ড পার্সনে কথাটা বলা আর কি, সেকেন্ড পার্সন না আর কি। ফাঁক বন্ধ করেন, দাঁড়ান, এইভাবে বলেন না। আমরা কিন্তু বলি, আমরা বলি না কাঁধে কাঁধ পায়ে পা মিলায় দাঁড়ান, আমরা বলি, তারা বলে না। আচ্ছা, এরপর বলতে গেলেন যে মুসলমান হিসেবে আপনার পারফেকশন, আপনি পরিপূর্ণ মুসলিম হওয়ার একটা শর্ত হচ্ছে আপনাকে যা কনসার্ন না, আপনার যা কনসার্ন না, আপনার যা বিজনেস না, অন্য মাইন্ড ইউর ওন বিজনেস আর কি, সোজা কথা, আপনার যেটা ব্যাপার না সেটা আপনি নাক গলেন না, ওটাকে এভাবে থাকতে দেন, এবং প্রাইভেসিতে আপনি করেন না, ইন্টারফেয়ার করেন না। আচ্ছা, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে, সেটা হচ্ছে, দাঁড়ান একটু দেখি, এই হাদিসটা নিয়ে একটু কথা আছে, এই জন্য ফুটনোট আছে, পড়বো না পরে। Among the things which complete a person's Islam is his leaving that which is of no concern to him. যা কিছু, এই যেটা বললাম এটাই হাদিসের ফর্মে আসলো এখন, যে যে সমস্ত জিনিস মানুষের ইসলামকে পরিপূর্ণ করে, তার ভিতরে একটা হচ্ছে যা তোমার কনসার্ন না, যা আপনার কনসার্ন না, যা আপনার ব্যাপার না, সেটাকে অ্যাভয়েড করা, সেটাকে ছেড়ে দেওয়া, সেটার ভিতর নাক না গলানো। এই হাদিসে একটু কথা আছে। আহ, আলবানি এবং শোয়েব আর্নাউত, এখনকার দিনের স্কলার, এনারা এটাকে ঠিক বলছেন, মানে এই হাদিসকে রিলায়েবল বলছেন। কিন্তু এটা নিয়ে বড়সড় রিসার্চ যিনি করছেন, একজনের নাম আছে এখানে, উনি সেটাকে বলছেন, দুর্বল হাদিস বলছেন। সালিম আল হিলালি, উনি বলছেন যে আহ, ও না, উনিও রিলায়েবল বলছেন, দাঁড়ান, উনি না, আরেকজন, আমি কালকে পড়ছিলাম, ইবন মোহাম্মদ হু হ্যাজ রিসার্চ দিস হাদিস হ্যাজ কনক্লুডেড দ্যাট দিস হাদিস ইজ নট অথেন্টিক। একজন যিনি রিসার্চ করছেন, উনি বলছেন যে না, আলবানি, আর্নাউত এবং অন্যরা বলছেন যে এটা ঠিকই আছে। সুতরাং এইভাবে যখন একটা হাদিস আসে তখন সেটাকে আমরা রিজেক্ট করব না। সেটা কথাটা যদি আমাদের ইসের সাথে যায়, আমাদের দিনের নর্মসের সাথে যায়, তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। বা সেটাকে যদি অনেক সোর্সে, অনেকে যদি, একজনে যদি দুর্বল বলেন আর অনেক চেনে যদি অনেকে বলেন, বা অনেক কিসে যদি বলেন যে এটা ঠিকই আছে, তাহলে আমরা সেটাকে অন্তত হাসান হিসাবে নিতে পারি, আর কিছু না হইলেও কখনো কখনো সহি হিসাবে নেওয়া হবে। এরকম খুব খুব প্রমিনেন্ট হাদিস আছে, যেটা যেমন ধরেন সালাতুত তসবির যে হাদিসটা, সেটা একদল বলছেন যে ঠিক না, একদল বলছেন ঠিক। সালাতুত তসবির এই জন্য আমরা ঢালাওভাবে কিছু বলি না যে এটা বেদাত নাকি সেটা বলি না, আমরা বলি যে দুই সাইডে মত আছে, আপনি দেখে নেন কোনটা আপনার কাছে কনভিনসিং লাগে। এরকম আরো আরো আছে, যেমন ধরেন এই যে সুদের যে একটা আছে না, যে 70টা গুনাহ আছে, লোয়েস্টটা হচ্ছে একটা নিজের মায়ের সাথে ব্যভিচারের সমান। এই হাদিসটাও নিয়ে কথা আছে। এটা মতিউর রহমান মাদানী যেমন বলেন এটা সহি না, কিন্তু অনেক বড় বড় স্কলার এটাকে সহি বলেন। তো এটার যেহেতু সেন্সটা ঠিক আছে, যে এটা খুব গর্হিত বোঝাইতে বলা হয়েছে এবং সুদ আসলেই গর্হিত, আল্লাহর সাথে যুদ্ধ করার ব্যাপার, সেই জন্য এটাকে
মানে আপনার আমার মতো মানুষরা এটাকে ইম্পর্টেন্স দিতে পারি বা এটাকে মেনশন করতে পারি উইথ উইথ দ্য সেইং যে আমি এটা অল্প দিন হয় শুনছি, সহি না যে এটা শুনছি ধরেন মাস ছয়েক হবে, কিন্তু সবসময় এটাকে ঠিক জেনে আসছে এবং পরে আমি দেখলাম যে অনেক বড় বড় স্কলার এটাকে ঠিক বলছেন। উনি একটা চেইনে ওনার ওনার সাইড থেকে উনি বলছেন যে এটা সহি না, মতিউর রহমান মাদানী। আচ্ছা যাই হোক, গেল। এরপরে বলতেছেন যে এই এই পয়জনাস হ্যাবিট has become quite rampant, especially among people who live in flats close to each other. আমরা এখন ফ্ল্যাটে থাকি না, অ্যাপার্টমেন্টে থাকি, ক্লোজ টু ইচ আদার। আমরা একটা বাসার ভিতরে কি ঝগড়া হইতেছে চাইলেই শুনতে পারি হয়তো, তাই না? বা আরো কিছু একটা মানে ধরেন যেটা আমাদের শোনার কথা না সেটা আমরা চাইলেই শুনতে পারি এখন। অর উইথ উইন্ডোজ অর ডোরস ফেসিং ইচ আদার। ডোর ফেসিং ইচ আদার তো খুব কমন একটা প্রবলেম, ডোরস ফেসিং ইচ আদার। আমি দেখলাম যে একদিন আমাদের উল্টা বাসায় মিস্ত্রি আসছে কিছু কাজ করবে। আমাদের বাসায় কোনো মহিলারা বা কোনো ব্যাপার ছিল না, মানে আহ, যতদূর মনে পড়ে আমার, দরজাটা খুলছি, সবাই কিন্তু স্ট্রেট ভিতরে তাকাইলো, কোনো তাদের বিজনেস না, তাদের দরজাটা খোলা, তারা কাজ করতেছে, কোনো কিছু একটা বাড়ির কিছু লাগাবে বা কিছু, তারা কিন্তু একদম সরাসরি ঘরটার ভিতরে তাকাইলো। আর ড্রয়িং রুমে তো মানুষের পর্দা থাকে না, ড্রয়িং রুমে পর্দা থাকার কোনো ব্যাপার নাই বা থাকে না সাধারণত, মানুষ যেহেতু আসে যায় নেক্সট স্টেপটাতে থাকে, আমাদের বাসায় যেটা আছে আর কি। তো একদম সরাসরি ঘরের ভিতরে তাকাইলো, এটা অভ্যাসই তাদের, মানে প্রথম ইসে তাকাবে এই কথা বলতেছেন আর কি, যে ফ্ল্যাটগুলো যখন ফেসিং ইচ আদার, জানলাগুলো যখন একজন আরেকজনটা ফেস করে, মেনি পিপল ইন সাচ সার্কামস্টেন্সেস ডু নট লোয়ার দেয়ার গেজ, তারা চোখ নিচু করে না। এই কথাটা আমি বলতে চাই যে আমার যেন রুবেল যায় বা ও চাবির জন্য যায় বা অন্যান্যরা যারা যায় আমার বাসায় কোনো একটা কাজে, তারা কখনোই দরজার সামনে দাঁড়ায় ড্যাব ড্যাব করে তাকায় না, তারা একটু সাইডে দাঁড়ায় এবং যেন দরজা খুললে সরাসরি সামনে না পড়ে এবং চোখটা নামায় রাখে বা মানে যেটুক কাজ ওটুক করেই তারা চলে যায়। And some of those who live on the upper floors even deliberately look down from their rooftop and windows into the private areas of neighbors living below them. এটাও একটা সত্যি কথা যে যারা একটু উঁচা বিল্ডিং এ থাকে তারা নিচের দিকে অনেক কিছু দেখতে পারে। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং, তার নিচে একটা বস্তি আছে, একটা বস্তি আছে, মানুষ তাকায় দেখে কি চলতেছে ওইখানে, কি করতেছে, কেমনে খাইতেছে, মহিলাগুলা কি করতেছে তাকায় দেখে। আমি তো ঢাকা শহরে একটা শুনছি যে দেয়ার আর পিপল যারা বাইনোকুলার ইউজ করে অনেক দূর থেকে, মানে যেখানে আপনি চিন্তা করতেছেন না, ধরেন যেটা বললাম যে ইংল্যান্ডে যেরকম করা, মানে ওই বাসাগুলোতে তারা পর্দাও ঠিক পর্দা দেয় না, একটা ঠিক পর্দা থাকে হয়তো কারো কারো, কিন্তু সাধারণত একটা ওই যে নেট মার্কা জিনিসেরই ঝুলাই দেয়, তো ওইটা দিয়ে তো সব দেখা যাবে। তা সে হয়তো তার আশপাশের যতটুকু চোখ দিয়ে দেখতেছে যে কিছু নাই, কিন্তু এমন একটা ডিস্টেন্স থেকে বাইনোকুলার দিয়ে দেখতেছে যে ভিতরে কি চলতেছে আছে। কিন্তু বাংলাদেশে আমি দেখছি, আমি দেখছি, নিজে দেখছি, বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করতেছে কোন বাসায় কি চলতেছে। তো এগুলো সাবধান, আপনারা যারা জানেন না তাদের বাসা সম্বন্ধে, যারা নিচের তলায় থাকেন অথবা পাশে একটা হাই রাইজ আছে বা এটা 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 মনে রাখবেন আর কি। রুফটপ থেকে দেখার কথা বলতেছেন, উইন্ডোজ এবং এরিয়াস, এটা খুব কমন একটা জিনিস। তো বলতেছেন যে ইট ইজ এ হাইনেস অ্যাক্ট অফ বিট্রেয়াল টু ইনভেড আদার পিপলস প্রাইভেসি। এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা কিন্তু। ধরেন আপনি আমার ভাই, আপনাকে আমি বলছি বাসায় আসেন, 4টার সময় আসেন, দেখা হবে ইনশাল্লাহ, বা কোনো একটা দাওয়াত করছি বা কিছু কিছু, আপনাকে আমি কিন্তু ভাই হিসাবে দাওয়াত করলাম, কিন্তু আপনি কি করলেন, আমার আমার প্রাইভেসিটা ভায়োলেট করলেন, মানে আপনি খুব খারাপ একটা মানে প্রতিদান দিলেন আমাকে। এই জন্য বলতেছেন যে বিশ্বাসঘাতকতা। আপনাকে আমি বিশ্বাস করে ঘরে ডাকছি বা আপনাকে ভাই জেনে ডাকছি বা আপনাকে দাওয়াত করছি, আপনি সেটার মর্যাদা দিলেন না, উল্টা বিশ্বাসঘাতকতা করলেন আমার সাথে। এটা বলতেছেন বিট্রায়াল, টু ইনভেড আদার পিপলস প্রাইভেসি উইদাউট দেয়ার নলেজ, তাদের জানা ছাড়া। ইট ইজ টেন্টামাউন্ট টু এ ডবল সিন, এটা দুইটা গুনাহ আসতেছে আপনার। প্রথমটা হচ্ছে সিন অফ এন্টারিং পিপলস প্রাইভেট স্পেস উইদাউট দেয়ার নলেজ। প্রথম গুনাহ হচ্ছে যে প্রাইভেট স্পেসে ঢুকলেন বা প্রাইভেট স্পেসে দেখলেন বা তাকায় দেখলেন তাদের জ্ঞান ছাড়া। দ্বিতীয়টা হচ্ছে লুকিং এট ফরবিডেন থিংস, এবং এমন কিছু দেখলেন যেটা আপনার জন্য নিষিদ্ধ ছিল দেখা। ধর না, একজন ওয়াইফ, সে ঘরের ঘরের ইসে আছে, নর্মাল ঘরের যেভাবে থাকে, বউরা থাকে, মারা থাকে, সেভাবে আছে, সেটা তো আপনার দেখার কথা না, আপনি সেটা দেখলেন, তাহলে দুইটা দুইটা গুনার কথা বলতেছেন। একটা হলো আপনি আপনি মানে করলেন, মানুষের প্রাইভেট ভায়োলেট করলেন। আর দুই নম্বর হলেন যে এমন একটা জিনিস দেখলেন যেটা আপনার দেখার কথা না, যেটা আপনার জন্য ফরবিডেন, আপনার জন্য নিষিদ্ধ। অথবা এমন একটা কিছু শুনলেন যেটাও আপনার জন্য নিষিদ্ধ, যেটা আপনার জন্য নিষিদ্ধ ছিল শোনাটা।
The seriousness of such behavior is reflected in the Sharia compliant punishment of allowing those whose privacy has been violated to poke out the violator's eyes. এটা আমরা বুঝি যে শরিয়া কমপ্লায়েন্ট পানিশমেন্ট হচ্ছে তার চোখ উপড়ায় ফেলা হবে। এইখান থেকে আমরা বুঝি যে কত গর্হিত এটাই। ঠিক যেভাবে চুরি হাত কেটে ফেলা হবে, এটাও আমার মনে হয় যেন মানে বিশাল একটা পানিশমেন্ট, তাই না? এটা কিন্তু তার চেয়েও আসলে বড় পানিশমেন্ট, চোখ করা, তাই না? মানুষের চোখটা তো একটা অন্যরকম ব্যাপার। তো এটা বলতেছেন যে শরিয়া কমপ্লায়েন্ট পানিশমেন্ট অফ অ্যালাউইং দোজ হুজ প্রাইভেসি হ্যাজ বিন ভায়োলেটেড টু পোক আউট দ্য আইজ, পোক আউট দ্য ভায়োলেটার্স আইজ, যারা ভায়োলেট করলো তাদের চোখ উপড়ায় ফেলার মতো একটা এটা কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট, যেহেতু আল্লাহ রসুলের মুখ দিয়ে বাইর হয়েছে এবং উনি বলছেন এটা এটা একটা বিধান এবং এটা একটা নিয়ম বা এটা একটা এটা এটা ভ্যালিড। যদি এটা হয়তো কেউ পার্সোনালি করতে যাবে না, বাট এটা বিচারে গেলে সেরকমই হবে আর কি। তো গেল, এরপরে কোরআনের একটা আয়াত কোট করতেছেন এখানে, ফেমাস আয়াত, একটা না তিনটা, দুইটা, 27 এবং 28, সূরা নূরের 27 এবং 28 নম্বর আয়াত কোট করতেছেন। O you who believe, do not enter houses other than your own houses until you ascertain welcome and greet their inhabitants. কোনো ঘরে ঢুকতে নিষেধ করতেছেন নিজের ঘর ছাড়া, যতক্ষণ না আপনি ascertain welcome and greet মানে আপনাকে কেউ ডাকছে ভিতরে অথবা গ্রিট করছে মানে সালামের উত্তর দিছে বা করছে, ততক্ষণ পর্যন্ত না, ততক্ষণ পর্যন্ত ঢুকবেন না। আপনি আসসালামু আলাইকুম বলছেন, ওয়ালাইকুম সালাম যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত যাবেন না। Their inhabitants, the best is for you, তারপর বলতেছেন দ্যাট ইজ বেস্ট ফর ইউ, এটাই আপনাদের জন্য সবচেয়ে উত্তম। পারহ্যাপস ইউ উইল বি রিমাইন্ডেড, সম্ভবত তোমরা রিমাইন্ডেড মানে তোমরা মানে তোমরা এখান থেকেই নিবা, মানে নসিহা নিবা, সেন্সটা হচ্ছে এটা, নসিহা নিবা। এরপরে বলতেছেন ইফ ইউ ডু নট ফাইন্ড এনিওয়ান দেয়ার ইন, ডু নট এন্টার দেম আনটিল পারমিশন হ্যাজ বিন গিভেন টু ইউ। যদি কাউকে না পান তাহলেও ঢুকেন না যতক্ষণ পারমিশন না দেওয়া হয়েছে। অনেকে মনে করে যে মানে চাইলে তার কোনো সমস্যা নেই, এটা মনে করতে পারে কেউ, সমস্যা নাই মানে কোনো মেয়েরা নাই এখানে বা কোনো আচ্ছা ঢুকে বসে যায় এখানে, পরে যে আসবে সে দেখবে না, সেটা না, ঢুকবেনই না, ওই সে ঢুকবেন। এক একটা ঘরে এক একটা জায়গায় লিমিট থাকে। সিলেটিদের ট্র্যাডিশনাল ছিল যে, যেটা ট্র্যাডিশনাল ওয়ে ছিল, কাচারি ঘর বলতো একটা, তারপর ওইখান থেকে ফেন্স দেওয়া থাকতো। কাচারি ঘরে এসে তো কেউ থাকবে না ইউজুয়ালি, কিন্তু ওইখানে বাইরের লোকরা বসবে, কিন্তু আওয়াজ দিবে কি, একটা সালাম দিয়ে আওয়াজ দিল বা গলা খাকারি দিয়ে আওয়াজ দিল বা নাম ধরে ডাকলো, তখন এগুলো কিন্তু আমরাও দেখছি, আমাদের লাইফ টাইমে দেখছি যে তখন আপনার ওই ভিতর থেকে কেউ গিয়ে তাকে ওখানে করবে। আমাদের ওইখানে এক মসজিদের, আমার দাদির বাড়িতে ওই মসজিদের ওই হুজুর থাকতো আর খাইতো, একটু লজিং টাইপের আর কি। গ্রামে দেখবেন যে ওই একটা মসজিদের ইমামটা কোন একটা বাড়িতে খায়, অনেক সময় দেখবেন এই বাড়িতে দুপুরে খায়, ওই বাড়িতে রাত্রে খায়, এরকম সিস্টেম থাকে। তো উনি খাইতো, খাওয়ার জন্য আসলে এসে বসতো, কাছারি করে বসতো, বসে ওইখানে আপনার করতো, ওই ওয়েট করতো, খাওয়া যাইতো। তো একদিন আমার এক চাচা, উনি আসার পরে বাইরের থেকে আসতেছে, আইসা দেখে উনি ওইখানে একটা ফুটা আছে, ফুটা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করতেছে। দ্যাটস ইট, উনি ওনার চাকরি সহ গ্রাম হইতে বিতাড়িত হইলেন আর কি ওই দিনই, ওই ইসের জন্য। মানে মানুষ এটা করে আর কি, সেটা সেটা বোঝার জন্য আপনাদের বলতেছি যে এরকম করে জিনিসটা। তো যাই হোক, এরপরে বলতেছেন যে আহ, এরপরে বলতেছেন যে ইফ ইট ইজ সেড টু ইউ, আপনাকে যদি বলা হয় এটা টু মাচ, এটা টু মাচ কাদের জন্য, আমাদের জন্য, আমাদের মাইন্ডসেট এরকম না। আমি আমার আপন ভাইয়ের বাসায় গেছি বা ইভেন শামীম হাসানের বাসায় গেছি, আমার যদি আপনি চলে যান আজকে দেখা হবে না, শামীম হাসানের ভিতর থেকে বলতেছে আঙ্কেল চলে যান আজকে দেখা হবে না, আমি এটা নিতে পারবো? খুব ডিফিকাল্ট নেওয়া। আমার তো মানে কলিজাটা পুড়িয়ে যাবে যে আমার ছেলের সমান ছেলে বলে ফেললো যে আজকে দেখা হবে না, চলে যান, তাই না? আমাদের মাইন্ডসেট কিন্তু এরকম, কিন্তু এইটাই ইসলাম, এইটাই ইসলাম এবং এটাই ইসলামিক। আপনাকে বুঝতে হবে তার সমস্যা আছে, সে আপনাকে দেখা করতে চায় না। এটা শুনলে একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন লাগে, কিন্তু এই কথাগুলো শুনলে মনে হয় যেন পশ্চিমা কোনো সিনেমার ডায়লগ, না তা না, এটাই ইসলাম। আমি যদি বলে আঙ্কেল আজকে চলে যান, আজকে দেখা করতে পারবো না, বাস ঠিক আছে, ফাইন, আমি আবার সালাম করে চলে আসবো, উইদাউট এনি গ্রাজ, ভিতরে কোনো কষ্ট থাকবে না, কোনো গ্রাজ থাকবে না। আচ্ছা, অ্যান্ড ইফ ইউ
and if it is said to you, go back, then go back, it's purer for you. তাহলে চলে যাও, এটাই তোমার জন্য সঠিক, এটাই ঠিক। And Allah is knowing of what you do. আল্লাহ সবকিছু তোমরা কি করতেছো সেটা সম্বন্ধে জানেন। এখানের এই এক্সটেনশনে আসতে বা এইসের পরে আসছে যে ইভেন বাবা মার ঘরে গ্রোন আপ ছেলেমেয়েরা বাবা মার ঘরে ঢোকার ব্যাপারেও কিন্তু একই জিনিস। বাবা মার যখন আলাদা একটা লিভিং কোয়ার্টার থাকে, অনেক বাসায় থাকে, আমার বাসায় যেমন আছে, আমার এবং আমার ওয়াইফের একটা রুম আছে। আর যদিও আমরা দুজনেই থাকি, কিন্তু আমাদের ঘরের চাবি তো ছেলের কাছে আছে, যখন তখন ইয়া হিয়া বা ছেলে ঢুকতে পারে, বাড়িতে পারে। কিন্তু আমাদের ঘরটা যেটা, সেটা তো আমার প্রাইভেট লিমিট, সেখানে কিন্তু কখনোই না। ইভেন ওইখানেও তারা আওয়াজ করে, সালাম করে ঢুকে প্রথমটা, বাইরেরটাতেও। কিন্তু ওইটা রিকোয়ার্ড না, তবুও তারা ঢুকে, ঘর হিসেবে সালাম করে ঢুকে। কিন্তু আমাদের ওইখানে প্রশ্নই ওঠে না কোনোদিন, কোনো মানে অনেক অনেক আগের থেকে এটা, মানে ওরা যখন এত বড় ছিল তখন থেকে এটা নিয়ম। তো সেটাও আমাদের আমাদের আমরা আমাদের রেসপেক্ট করা উচিত, শেখানো উচিত বাচ্চাদের। শুধু এই বাসায় বইলে না, অন্য বাসায় গিয়ে যেন স্পেস ভায়োলেট না করে, এটা কিন্তু একটা একটা সমস্যা এখন। অনেক সময় আমরা আমাদের একটা বাচ্চাকে মনে করতেছি যে কিন্তু ছোটই, বাচ্চা দেখতে ছোটখাটো, কিন্তু বয়স তার হলো 11 বছর। 11 বছর বাচ্চা কিন্তু অলরেডি কনসাস, সে কিন্তু ভিতর বাড়িতে যাওয়ার রাখে না। এটা কিন্তু আমাদের কমিউনিটির কথা আমরা বলতেছি। আমাকে এক কমিউনিটির একজন কমপ্লেন করছেন আরেকজনের ইসের ব্যাপারে, যে দেখছিস একটু ছোটখাটো, ভিতরে ঢুকে যায়, কিন্তু তার বয়স ধরেন 11-12 হয়ে গেছে। তার ব্যাপারে কনসাস হওয়া উচিত, তাকে ফিমেল ফিমেল প্রেমিসিস বা অন্দরমহল যেটাকে আমরা বলি, সেখানে তাকে তার যাওয়া রেস্ট্রিক্টেড করা উচিত। এটা গেল এই সংক্রান্ত। আর এরপরে তো আমরা ওই ওই আয়াতটা তো জানি, যেখানে লোয়ার ডাউন ইওর গেজেস যেটা বলছেন, ওইটা মানে এইটার সাথে রিলেটেড, একই একই টপিকের ভিতরে আসবে। যে আপনি যেন আহ, এটা একটু পড়ে দেই আজকে, গতদিন কে ছিলেন না ছিলেন জানি না। এটা এর পরবর্তী আয়াতগুলো সূরা নূরেরই, এই আয়াতগুলোর পরের আয়াতগুলো, এই আয়াতগুলো হচ্ছে আমরা বললাম 27-28 না? আর এরপরে আসতেছে এইগুলো হচ্ছে 30-31 নম্বর আয়াত। এখানে বলতেছেন, টেল দ্য বিলিভিং ম্যান টু রিডিউস সাম অফ দেয়ার ভিশন। এটা সেন্সটা এটা আসে, মানে দৃষ্টিটা কমায় ফেলতে। কমায় ফেলতে বলে কি, বলতে কি, চোখ বন্ধ করে ফেলবেন না, কিন্তু চোখটা নিচের দিকে নামায় ফেলবেন। চোখের রেডিয়াসটা বা চোখের এইটা, মানে লিমিটটা কমায় ফেললেন, দৃষ্টির লিমিটটা কমায় ফেললেন। লোয়ার ডাউন ইউর গেজ বলতে যেটা বোঝায়। অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস। একদিকে নিজের করবেন, আর গার্ড দেয়ার প্রাইভেট পার্টস মানে নিজের সতর যেটা, সেটাকে গার্ড করবেন। দেখলেনও না, কিন্তু দেখাইলেনও না। সতরটা, এবং পুরুষ মানুষের সতর তো আপনি জানেন যে সেটাও মানে সেটাও ফরজ বা অব্লিগেটরি, স্পেশালি মেজর আওরা যেটুকু সেটুকু আর কি। তো দেখলেন না একটা পার্ট, এবং নিজেরটা গার্ড করলেন, সেটা একটা পার্ট। ইনডিড আল্লাহ ইজ অ্যাকোয়েন্টেড উইথ অল হোয়াট দে ডু অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন। এটা একটা কিন্তু প্রথমে ছেলেদের বলা হয়েছে, পরে মেয়েদের বলা হয়েছে। এটা কোরআন একটা বিউটি কিন্তু। সবখানে কিন্তু দেখবেন আপনার চোরের শাস্তি যখন বলা হয়েছে, প্রথমে ছেলের কথা বলা হয়েছে, পরে মেয়ের কথা বলা হয়েছে। কারণ ইউজুয়ালি চুরিটা ছেলেরা করবে, চুরিটা হলো প্রফেশন ছেলেদের, তাই না? আমাদের দেশে চোর প্রফেশন আছে, মেয়েরাও করে কিন্তু লেস। জিনার কথা যখন বলা হয়েছে, তখন কিন্তু মেয়েকে আগে বলা হয়েছে শাস্তি। কারণ নট রেপ বাট জিনা যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একজন মেয়ের কনসেন্ট ছাড়া হবে না। এবং তার একটা, ওয়ালাইকুম সালাম, তার সম্মতি থাকাটা হচ্ছে পূর্ব শর্ত। একজন স্কলার বলছেন, মাহমুদ কি জানি, শেখ মাহমুদ সামথিং, ওইটা বইটার নাম হচ্ছে ডায়ালগ উইথ এন এথিস্ট, খুব নাম করা বই। আমি অনেকবার এখানে আপনার রেফার করছি বইটা, ডায়ালগ উইথ এন এথিস্ট, একজন এথিস্টের সাথে ডায়ালগ সেখানে। তো ওইখানে উনি বলতেছিলেন যে এই জিনিসগুলা, মানে কোরআনে দেখবেন যে এই প্রত্যেকটা জিনিসের পেছনে উইজডম আছে, কোনটা আগে বলছেন কোনটা পরে বলছেন। তো জিনার ব্যাপারে মেয়েদের কথা আগে বলছেন। উনি বলতেছে যে যখন একটা মেয়ে আয়নার সামনে দাঁড়ায় চুলটা আঁচড়াইতেছে, তখনই তার মনের ভিতরে আসছে যে সে কার সাথে কোথায় দেখা করবে, এবং সেই জন্য সে প্রিপেয়ার করতেছে নিজেকে। সুতরাং তার কনসেন্ট ছাড়া এটা ঘটা সম্ভব না। অন্যটা মানে রেপের কথা বলতেছেন না, এইটার কথা বলতেছেন, মানে ব্যভিচার যেটা, সেটার কথা। তো বলতেছেন যে তার এইটা আগে বলা হয়েছে, তার আপনার তার শাস্তির কথা আগে বলা হয়েছে। জিনার ব্যাপারে মেয়ের শাস্তি আগে আসছে, পরে ছেলের শাস্তি। চুরির ব্যাপারে ছেলের শাস্তি আগে, পরে মেয়ের শাস্তি। এখানে কিন্তু লোয়ারিং ডাউন গেজের ব্যাপারে আগে ছেলের কথা বলা হয়েছে, পরে মেয়ের কথা বলা হয়েছে, মেয়েদের কথা বলা হয়েছে। কিন্তু এটা ভেরি আনলাইকলি। আপনি 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 আপনার জীবনেই দেখবেন যে আপনার দিকে মানে ড্যাব ড্যাব করে তাকাইছে, এটা একটু কম, এটা কম, একটু একজন অপোজিট সেক্স তাকাইছে, এটা কম কিন্তু। আর তারপরেও যেটা বলি আমরা, যে এই যে হিজাব কথাটা বলি, যে হিজাব বা নিকাব যখন থাকে কারো,
অটোমেটিক্যালি সবচেয়ে লুচ্চা যে মানুষটা তারও কিন্তু চোখটা নেমে আসবে। এটাও একটা পার্ট অফ মানে নিজের প্রাইভেট পার্ট বলছেন না গার্ড করা, তার ভিতরে আসতেছে যে আপনার সৌন্দর্য আপনার প্রদর্শন করবেন না বা প্রাইভেট পার্ট প্রদর্শন করবেন না। একইভাবে ছেলেদের ব্যাপারে আমরা বলছি আপনাদেরকে যে মোহাম্মদ আল জিবালির বিয়ার্ডের উপর একটা বই আছে দাড়ির উপরে, সেখানে উনি বলছেন যে দাড়ি হচ্ছে মেল হিজাব, মানে হিজাব ইজ টু ওমেন, যেটা যে এফেক্টটা হয় আপনার কিন্তু দাড়ি থাকলে সেই এফেক্টটা হয়। আপনার দিকে একদম দুষ্টতম মেয়েও সহজে তাকাবে না আর কি, তাকানোর কথা না। যাই হোক, এরপরের এই আয়াতটার এই দুইটা আয়াতের পরের অংশটা হচ্ছে অ্যান্ড টেল দ্য বিলিভিং ওমেন টু রিডিউস সাম অফ দেয়ার ভিশন অ্যান্ড গার্ড দেয়ার প্রাইভেট পার্টস। একই কথা বলছেন তাদেরকে, কিন্তু তাদেরটা সেকেন্ডে বলছেন, প্রথমে ছেলেদেরকে বলছেন, কারণ ছেলেদের ব্যাপারে এটা বেশি প্রযোজ্য, তারা যে তাকাবে বা ই করবে। অ্যান্ড নট এক্সপোজ দেয়ার অ্যাডর্নমেন্ট, এখানে আবার একটু ই করছেন, অ্যাড করে দিয়েছেন, যেটা ছেলেদের থাকে না মেয়েদের থাকে, সাজসজ্জা যেন প্রকাশ না পায়। সাজসজ্জা বলতে গয়নাগাটি মেইনলি, গয়নাগাটির এই জন্য মানে কোন জায়গাগুলো ঢেকে রাখতে হবে এটার মিনিমাম হচ্ছে গয়না যেসব জায়গায় থাকে, গলা, বুক, কান, হ্যাঁ এগুলো সব আওরা, যেগুলোতে গয়না থাকে এগুলো ঢেকে রাখতে হবে। এবং অ্যাডর্নমেন্ট সাজসজ্জা যেটাকে বলি, মেয়েদের যেসব সাজসজ্জা থাকে, এক্সেপ্ট দ্যাট উইচ নেসেসারিলি অ্যাপিয়ার্স দেয়ার অফ, যেটা এমনিতেই যেটা এক্সপোজড হয়ে যায় সেটা ছাড়া। তো এখানে বলতেছেন যে আহ, আপনার যেটা যেটা স্বাভাবিকভাবে অ্যাপিয়ার করে সেটা ছাড়া, এটার এটার ভিতরে কি আসতেছে, দ্য আউটার গার্মেন্ট অর হোয়াট এভার মাইট অ্যাপিয়ার আউট অফ নেসেসিটি সাচ এজ এ পার্ট অফ দ্য ফেস অর হ্যান্ডস। কখনো আউটার গার্মেন্ট হবে সেটা, আউটার গার্মেন্ট তো আর 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 ঢাকার উপায় নেই। অথবা ধরেন কেউ একজন আবায়া পরে যাচ্ছে, তখন ধরেন একটা আসলো মানে খুব ঝোড়ো বাতাস আসছে, তখন আবায়াটা কি তার শরীরে সেটে যেতেছে না, এটা তার কিছু করার নেই। এটা হচ্ছে যেটা জাহরা মিনহা কোরআনের আর কি, মানে যেটা আহ, এমনিতেই দেখা যায় বা এমনিতে এক্সপোজ হয়ে যায় সেটা। আরেকটা হচ্ছে ফেস এবং হ্যান্ড বলছেন যেখানে, সেটা হচ্ছে যে কারো কারো মতে, তো কারো কারো মতে মানে বড় একটা অংশের মত ইসলামিক ওয়ার্ল্ডে যে এই দুটা ফেস এবং হ্যান্ড এক্সপোজ থাকা যায়, প্লাস আইডেন্টিটির জন্য কখনো যদি দরকার হয়, যেমন ধরেন আইডি কার্ডে হইতে পারে, অথবা ইভেন সৌদি আরবে আপনার ভিসা যখন করে আপনার এন্ট্রিতে কিন্তু অনেক সময় মুখ খুলতে বলে মেয়েদের, তখন উনি চাইতে পারেন যে মেয়েদের বুথে যাব, তখন তাকে মেয়েদের বুকে যাইতে দেয়, কিন্তু মুখ খুলতে হবে ওখানে। এবং হজের মাঠে যে মুখ খুলে রাখার যে বিধানটা আসছে, যে ঢাকবেন না, নিকাব পরবেন না, হিজাব পরবেন না, তার একটাই হচ্ছে আপনার যেন কনফিউশন না থাকে আপনার ওয়াইফ কোনটা আরেকজনের ওয়াইফ কোনটা। এটা কিন্তু উইজডমটা, যেখানে কিন্তু মুখটা খুলে রেখে যায়। আপনি দেখবেন যে মসজিদুল হারামে দেখবেন মানে বাল্ক মেজরিটি অফ দ্য ওমেন দেখবেন তাদের মুখটা খোলা। এটা কিন্তু এই ক্লজে যে তাদের জন্য আইডেন্টিফাই করা যায়। এবং সেটা কিন্তু মানে নেকাব তো নিষিদ্ধই, বাট ওই যে উপর থেকে যে একটা ভেল দিতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাই, এটাকেও ম্যান্ডেটরি মনে করা হয় না, এটাকেও মানে সুপার নিউমারারি মনে করা হয়, মানে অতিরিক্ত মনে করা হয়, কিন্তু ম্যান্ডেটরি মনে করা হয় না। মুখ খোলা রাখাটা দেখবেন মেজরিটি এইদের মুখ খোলা, যারা আদারওয়াইজ নেকাব পরেন তারাও মুখটা খুলে রাখেন আইডেন্টিফিকেশন বা অন্যান্য ইস্যুর জন্য। আচ্ছা, এইটা গেল ওই ওই দুটো আয়াতের সাথে। এই দুটো আয়াত আমি মনে হলো যে যারা ছিলেন না গতদিন তাদের ইসের জন্য বলা উচিত। তো এই চ্যাপ্টারটা ছোট, এখানে এরপরে উনি দোয়া করছেন, মে আল্লাহ প্রোটেক্ট আওয়ার গেজেস অ্যান্ড প্রিভেন্ট দেম ফ্রম ওপেনিং দ্য ডোর অফ অ্যাডাল্টারি, আমিন, মানে অ্যাডাল্টারি বা ফর্নিকেশন বা ব্যভিচারের দরজা যেন উন্মুক্ত না হয়, সেই জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দেন। এই দোয়া করে উনি শেষ করছেন। এরপরের চ্যাপ্টারটা আমরা পড়লাম আজকে, এটা একটু আগের চ্যাপ্টার ছিল, এরপর চ্যাপ্টারটা আজকে পড়লাম। এখানে সিমিলার দোয়া করছেন যে পিপিং এবং প্রাইং থেকে, মে আল্লাহ হেল্প আস রিফ্রেন ফ্রম পিপিং অ্যান্ড প্রাইং। পিপিং মানে ওই যে ফুচি মারা বা উকি মেরে দেখা বা সে ফুটায় চোখ দিয়ে দেখা। প্রাইং ইনটু আদার পিপলস হাউসেস উইদাউট দ্যার নলেজ, আমিন। শেষ করছেন এটা। আমাদের এইটা একটু ছোট এই চ্যাপ্টারটা, আমরা শেষ করে দিব আজকে এখানে। তো আজকের জন্য আমরা শেষ করে দিই, একটু আগে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।